সুপ্রিয় দর্শক, আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই দিনে আমরা ছিনিয়ে এনেছিলাম আমাদের কাঙ্ক্ষিত বিজয়, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মুক্ত পতাকা। সকল বীর শহীদদের এবং যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদান রেখেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আজকের এই বিশেষ আয়োজন বিজয়ের উচ্ছ্বাস। মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের স্বপ্ন, বাংলাদেশকে ঘিরে মুক্তিযোদ্ধাদের ভালোবাসার গল্প শুনতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ভীষণ প্রিয় শ্রদ্ধাভাজন দুজন ব্যক্তিত্বকে। আমাদের সাথে আছেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদেরকে বাংলা ভিশনের আজকের এই বিশেষ আয়োজনে সময় দেবার জন্য প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা ভীষণ আনন্দিত যে আজকের এই বিশেষ দিনে আপনাদের মতো দুজন ব্যক্তিত্বকে আমরা আমাদের মাঝে পেয়েছি। এই মুহূর্তে আমার যেটা খুব জানতে ইচ্ছে হচ্ছে যে এত বছর পেরিয়ে এই যে আজ 16ই ডিসেম্বর বিজয়ের দিন, ঠিক এই মুহূর্তে 1971 সনে আপনাদের এই মুহূর্তে অবস্থা এবং অনুভূতি, তিনটি বিষয়ে জানতে চাচ্ছি। প্রথমে আপনাকে দিয়েই শুরু করি। 1971-এর 16 ডিসেম্বর, তখন আমি ছিলাম কারাগারে। 1970-এর 22শে ফেব্রুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি উত্থাপন করেছিলাম এবং স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলাম। সে কারণে আমার সামরিক আদালতে বিচার হয়, আমাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, 15 ঘা ব্যত্রদণ্ড দেওয়া হয়। আমি এর আগে 1969-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। আমি ছিলাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ওই সময় সাধারণ সম্পাদক। আজকে যে কথাটা মনে আসছে সেটা হচ্ছে এই 16ই ডিসেম্বর 1971-এ আমরা কিন্তু তখনও কারাগারে, এবং কারাগারের দরজায় মুক্তিযোদ্ধারা এসে আমাদের মতো যারা রাজনৈতিক বন্দী, কারারুদ্ধ আছেন, তাদের মুক্তির জন্য জেল প্রশাসনের উপর তারা চাপ প্রয়োগ করছিল। কিন্তু জেল প্রশাসন নতি স্বীকার করতে রাজি নন। তাদের বক্তব্য হচ্ছে, দেশের এই মুহূর্তে যারা ক্ষমতায়, যারা দায়িত্বে, তাদের কাছ থেকে নির্দেশনা না পেলে আমাদেরকে মুক্তি দেওয়া সম্ভব নয়। আমার সঙ্গে আরও ছিলেন ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, গান্ধী আশ্রমের চারু চৌধুরী, বামপন্থী নেতা আয়ুব রেজা চৌধুরী, এরকম আরও বেশ কিছু তারা ছিলেন। কিন্তু আমাদেরকে সেদিন মুক্তি দেওয়া হয়নি। তখন জেলখানায় আমাদের প্রতি খুবই সিম্প্যাথেটিক একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন জেলখানার কম্পাউন্ডার, হাসপাতালের কম্পাউন্ডার। তিনি প্রায় আমাদেরকে বাইরে মুক্তিযুদ্ধের যেসব ঘটনা ঘটছে সেই সম্পর্কে অবগত করতেন। আর কিছু না হোক, সে অবরুদ্ধ পাকিস্তানের ও পূর্ব পাকিস্তানের সংবাদপত্র, এমনকি পশ্চিম পাকিস্তানের সংবাদপত্র আমরা পেতাম, যেগুলো আমরা পড়ে অন্তত আমি বোঝার চেষ্টা করেছি আন্তর্জাতিক মহল কি ভাবছে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে। পরের দিন আমরা মুক্তি পেলাম। সেই কম্পাউন্ডার সাহেব, আব্দুর রহমান সাহেব, তিনি খুব বুদ্ধিমানের মতো কাজ করে তিনি খোঁজ করছিলেন বাংলাদেশ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি রুহুল কুদ্দুস সাহেবকে খুঁজে বের করার জন্য। তাজউদ্দিন সাহেব, রুহুল কুদ্দুস সাহেব বা এই ধরনের যারা বাংলাদেশ তৎকালীন প্রভিশনাল গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা কেউই ঢাকায় ছিলেন না। তো শেষ পর্যন্ত তিনি বুদ্ধি করে চলে গেলেন সোজা জগজিৎ সিং অরোরার দপ্তরে। অরোরাকে এসব বলার পরে অরোরা তার স্লিপের পেপারটা টেনে নিয়ে খুব সংক্ষেপে এক লাইনে লিখে দিলেন, RT, all prisoners imprisoned by the martial law authority of Pakistan। এরপরে আমরা ছাড়া পেলাম। তারও আগে যে পাকিস্তানের পতন যে অবশ্যম্ভাবী, সেটা বোঝা যাচ্ছিল 10-11 তারিখ থেকেই, এবং বিভিন্ন রকম খবর আসছিল। এবং আমরা কারাগারে বসেই F-86-এর সঙ্গে, সাইবার জেটের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী বিমানের ডগ ফাইট আমরা দেখেছি, এবং একটার পর একটা কিভাবে সেই পাকিস্তানি বিমানগুলো ভূপতিত হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা জেলখানা থেকে দেখতে পাচ্ছিলাম, এখন যেটা বঙ্গভবন, তখন সেটা ছিল লার্ড ভবন, গভর্নর হাউস, সেখানে স্ট্রেইফিং হয়েছে। ওই সময় যেহেতু ভারত সরকার বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিয়েছে,
তখন লাট ভবনের উপরে এবং অন্যান্য স্থাপনার উপরে ভারতীয় বাহিনী বোমাবর্ষণ করবে কিনা সেই ব্যাপারটা প্রভিশনাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কাছ থেকে সে ব্যাপারে তারা অনুমতি নিয়েছিল। আমার মুক্তিটা বা আমার মতো আরও যারা রাজবন্দী ছিলেন তাদের মুক্তিটা তাজউদ্দিন সাহেবের নির্দেশনায় হলে আমি অনেক বেশি আনন্দিত হতাম যে আমার দেশের প্রধানমন্ত্রী নির্দেশনায় আমি মুক্তি পেয়েছি, অন্য কোনো ভিনদেশি সামরিক কর্মকর্তার নির্দেশে নয়। একদিকে যেমন অনেকের জন্য অনেক আনন্দের, বিজয়ের যে আনন্দ, তার পাশে বেদনাও কিন্তু লুকিয়ে থাকে, কষ্টও কিন্তু লুকিয়ে থাকে। তারাও তো মানুষ ছিল। আজকে যখন আমরা অসাম্প্রদায়িকতার কথা বলি তখন শুধু হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, বাঙালি বিহারি নির্বিশেষে সকলের কথাই আমরা বলি। সেই দিক থেকে এই যুদ্ধ অনেক হিউম্যান ট্র্যাজেডি নিয়ে এসছে এবং অন্যদিকে অনেক আনন্দও নিয়ে এসছে, এবং আনন্দ বেদনার মিশ্রণেই কিন্তু এই আমাদের পুরো বিজয়ের অভিজ্ঞতা। প্রকৃত মুক্তি কিন্তু সেদিনও হয়নি। অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব, আমাদের বিপ্লবটা অসমাপ্ত থেকে গেছে, যে কারণে গত 53 বছরে আমরা বেশ কটি গণ অভ্যুত্থান লক্ষ্য করেছি। এবং স্বপ্নের বাংলাদেশ, আমরা সেই প্রশ্নে আমরা স্বপ্নের বাংলাদেশে পৌঁছতে পারিনি, সেজন্যই আরো রক্ত দিতে হচ্ছে আমাদেরকে। আসবো আমরা স্বপ্নের বাংলাদেশ নিয়ে। স্যার, আপনার কাছে একটু শুনতে চাইছি 1971 সালে 16 ডিসেম্বরে স্মৃতিটা। 1971 16 ডিসেম্বরে আমি সিলেট শহরে ছিলাম। তখন আমি সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন। 30 মার্চ 71 সালে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার ছিলাম। আমার সৈনিকেরা সবাই বাঙালি এবং অফিসারদের মধ্যে মিক্সড, অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি এরকম। 30 মার্চ সকালবেলা আমরা বিদ্রোহ করি পাকিস্তান সরকার বিরুদ্ধে। ক্যান্টনমেন্টের ভেতরেই 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমি একমাত্র অফিসার হিসেবে বাঙালিদের নেতৃত্ব দিয়েছিলাম। যেহেতু এটি অপরিকল্পিত হঠাৎ বিদ্রোহ, সেজন্যে আমাদের যথেষ্ট গোলাগুলি বা পূর্ব পরিকল্পনা ছিল না। তো গোলাগুলি এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাওয়ার পর আমি আমার এই 200 সেনা দলকে ক্যান্টনমেন্ট থেকে বেরে আসার নির্দেশ দেই। তখন তারা 3 দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছিল পাঞ্জাবি সোলজাররা। একটা দিক খোলা ছিল, বাট সেই দিকেও অনেক গুলি চলছিল। সেই গুলি বৃষ্টির মধ্যে দিয়ে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। আমার সাথে একজনই বাঙালি অফিসার ছিলেন, সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। তিনি ওই পর্যায়ে যুদ্ধে শহীদ হন। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র, খুব সাহসী অফিসার ছিল। তো বের হয়ে আসার পর আমি যশোর অঞ্চলে মুক্তিবাহিনীকে সংগঠিত করি। যশোর কুষ্টিয়া এই অঞ্চলে আমি একমাত্র কর্মকর্তা থাকায় আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে। 30 মার্চ যে যুদ্ধ আমরা শুরু করেছি সেটি 9 মাস ব্যাপী যুদ্ধে এক্সটেন্ডেড হয়। জুন মাসে আমার ব্যাটালিয়নে আমি 500 জন ছাত্রকে রিক্রুট করি। তো আমার 200 সাথে 500, মোট 700 জন সৈনিক হলো। এই 500 ছাত্র ছিল অধিকাংশ যারা একটা রাইফেল কোনোদিন ছুঁয়েও দেখেনি। তাদেরকে আমরা 1.5 মাসে ট্রেনিং দেই মেঘালয়ের তেলঢালা নামে একটি জায়গায়। এই তেলঢালাতেই গঠিত হয়েছিল জেড ফোর্স, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম, 3য় এবং 8ম ব্যাটালিয়ন নিয়ে, যার কমান্ডার ছিলেন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক ছিলেন। 1.5 মাস ট্রেনিংয়ের পর আমাদের এই তরুণ ছাত্ররা এক দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়। এরপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বেশ কয়েকটি যুদ্ধে আমরা অংশগ্রহণ করি। অক্টোবর অনওয়ার্ডস আমরা সিলেটে এসেছিলাম। 1ম ইস্ট বেঙ্গল আমার ইউনিটের নাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সবচেয়ে পুরানো ব্যাটালিয়ন, যারা একসময় লাহোর রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল 65 সালের যুদ্ধে। যুদ্ধের এক পর্যায়ে নভেম্বরের 22 তারিখ থেকে ভারতীয় বাহিনীও যুদ্ধে অংশগ্রহণ করে। তখন যুদ্ধ দ্রুত সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল। 28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে আমরা যখন রক্ষণভাগে ছিলাম, আমাদের উপর আক্রমণ করে 31 পাঞ্জাব রেজিমেন্ট, পাক বাহিনীর একটি শক্তিশালী ইউনিট। তাদেরকে আমরা পরাভূত করি। তাদের প্রায় 80 জন নিহত হয় আমাদের সাথে, এবং 30 জনকে আমরা জীবিত বন্দী করি। আমাদেরও একজন বাঙালি কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুব রহমান, আরও 10 জন শহীদ হন। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান। এই যুদ্ধের পর পাক বাহিনীর পশ্চাদপসরণ শুরু করে। তো আমরাও সিলেটের দিকে এগোতে থাকি। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়, সিলেটের উপকণ্ঠে একটি গুর্খা ব্যাটালিয়নকে হেলিকপ্টারে ড্রপ করা হয়েছিল। আমাদেরকে বলা হয়েছে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। তখন যুদ্ধ চলে 2টি জায়গায়, মেইনলি সিলেট অঞ্চলে দরবস্ত এবং খাদিমনগর। আমরা যুদ্ধক্ষেত্র এড়িয়ে আমরা 1200 সৈনিক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চা বাগানের মধ্যে প্রবেশ করি। হাওর, জলাভূমি ইত্যাদি পেরিয়ে ধীরে ধীরে সিলেটের দিকে এগোতে থাকি। 14 ডিসেম্বর
চা বাগানের ভিতর দিয়ে হঠাৎ দেখলাম চা বাগান পাতলা হয়ে আসছে, সামনে একটা সাদা বিল্ডিং দেখা যায়। এই বিল্ডিংটি ছিল পরবর্তীকালে জানতে পেরেছি এমসি কলেজে, সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবন। সেখানে টিলার উপরে এই বাসভবন, কয়েকটি বাংকার সেখানে করা উচিত ছিল। 14ই ডিসেম্বর তো একেবারে বিজয়ের খুব কাছাকাছি, তখন কি বুঝতে পেরেছিলেন যে একদম? তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। পাক বাহিনী পশ্চাৎপরণ করেছে, আর জকিগঞ্জে তাদেরকে জীবিত অবস্থায় বন্দী করে সেই যুদ্ধে জয়লাভ করে আমাদেরও মনোবল তখন তুঙ্গে। 14ই ডিসেম্বর যখন সামনে হঠাৎ বিল্ডিং দেখলাম, বুঝতে পারলাম যে আমরা সিলেট অঞ্চলে এসেছি। কিন্তু হঠাৎ করে শত্রুর মুখোমুখি সামনাসামনি পড়ে গেলাম। আমাদের মধ্যে তফাৎ মাত্র 300 গজ, তারা একটা টিলার উপরে, আমরাও একটা টিলার উপরে। তখন যুদ্ধ চলে সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগরে। তো আমাদেরকে তারা সেখানে আশা করেনি, তারা চিৎকার করে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা কারা, পাঞ্জাবি ভাষায় জিজ্ঞেস করে। আমরা তো জানি আমরা কারা, উত্তর না দিয়ে আমরা দ্রুত ট্রেঞ্চ খোঁড়ার চেষ্টা করছি। তো কিছুক্ষণ পরেই তারা বুঝে গেল মুক্তিবাহিনী শহরে ঢুকে পড়েছে। তারা এই 14ই ডিসেম্বর তারিখে 3-4টি আক্রমণ আমার কোম্পানির উপরে আক্রমণগুলো পরিচালনা করে, এবং যেহেতু আমরা তখনও ট্রেঞ্চ খনন করতে পারিনি, সেজন্য আমাদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়। আমার কোম্পানির 18 জন শহীদ হয়। একটা কোম্পানিতে 2টা মেশিন গান থাকে, আমার 2টা মেশিন গানই ডিটাচমেন্ট ধ্বংস হয়ে যায়। তাদেরও প্রায় 40 জন নিহত হয়। এই সময়ে আমাদের সাথে একজন ভারতীয় অফিসার ছিলেন, তার বেতার যন্ত্র সহ। তিনি আমাকে বেতার সেটে জানালেন যে কামানে গোলা ফেলতে হবে কিনা এমসি কলেজের ওই শত্রু ঘাঁটিতে। আমি বললাম যে আমরা হাতাহাতি যুদ্ধের মধ্যে আছি, গোলা ফেললে হয়তো আমাদের উপরেই পড়বে, আপনি একটা এয়ার শটই আনা যায় কিনা, বিমান আক্রমণ আনা যায় কিনা। তো উনি বলেন ওকে, লেট মি ট্রাই। তার আধা ঘন্টা পরেই 2টা মিগ বিমান এসে ওই যে প্রিন্সিপালের বাসা যে বাংকারগুলা, সিমেন্টের বাংকার, কংক্রিট বাংকার, সেগুলোর উপরে রকেট নিক্ষেপ করে ওগুলোকে ধূলিসাৎ করে দেওয়া যায়। বিমান আক্রমণের শব্দ খুব ভয়াবহ, তাদের রকেটও খুব ভয়াবহ। ওর পরেই পাকিস্তানিরা চুলায় দাঁড়িয়ে একটা সাদা পতাকা উড়িয়ে দেয়, আত্মসমর্পণ করতে প্রস্তুত। এটা হলো 14 তারিখ বিকেলে। এরপরে 15 তারিখে আমরা জানতে পারলাম যে তারা সারেন্ডার করবে। 16 তারিখ সকালে তারা সারেন্ডার করেছে। 16 তারিখ সকালে আমরা সিলেট শহরের ভিতর দিয়ে, আমরা 1200 সৈনিক, মেজর জিয়াও ছিলেন আমাদের সাথে, আমরা মার্চ করে সিলেট সার্কিট হাউসের সেই গ্রাউন্ডে উপস্থিত হলাম, এবং সিলেট সার্কিট হাউস যেটা ছিল পাক বাহিনীর অগ্রবর্তী ঘাঁটি, সেখানে প্রবেশ করলাম 16ই ডিসেম্বর। আপনাদের দখলে চলে আসলো 4টার সময়। আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী তিনি সিলেটে আসেন। আমি তাকে সার্কিট হাউসে গেটে রিসিভ করি, এবং আমরা জানতাম যে আজকেই সারেন্ডার করতে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আজকে তো পাক বাহিনী সারেন্ডার করছে। এই মুহূর্তেই কিন্তু আপনি যে বলছেন, আপনার ভেতরে কিন্তু একটা চোখে মুখে আমি দেখতে পাচ্ছি যে সেই উচ্ছ্বাসটা। এক তো সেই দিনের বিজয়ের আনন্দ, যার কোনো সীমা পরিসীমা নাই। 9 মাস যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, এটি একটা বিরাট আনন্দ। স্বাধীন দেশ, মুক্তভাবে শহরের মধ্যে দেখি মুক্তভাবে মানুষ বিচরণ করছে। তাদের আর এতদিন যারা 9 মাস সংকুচিত ছিল, ঘর থেকে বেরোতো না প্রয়োজনের ছাড়া, সেই স্বাধীনতার বহিঃপ্রকাশ দেখতে পেলাম। এবং আমাদের প্রধান সেনাপতিকে আমি আশা করেছিলাম যে তিনি রেস কোর্সে থাকবেন, তার কাছে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করবে। তাকে সিলেটে দেখে আমি আশ্চর্য হয়েছিলাম এবং তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এখানে কেন। তিনি আমাকে খুবই স্নেহ করতেন। তিনি আমার দিকে তাকিয়ে এটার কোনো জবাব দেননি, বললেন যে এখানে আসতে পেরেছি এটাই তো ভাগ্য। আসার পথে হেলিকপ্টারে আমার পাকিস্তানিরা গুলি করেছে, আমার হেলিকপ্টার ফুটো হয়ে গেছে, আমি হঠাৎ অবতরণ করেছি, আমার সঙ্গী কর্নেল রব আহত হয়েছেন। তারপর তিনি আমাদের সাথে চা খেয়ে তার বাসা সিলেটে তার বাড়িতে চলে গেলেন। আমি একটু অবাক হলাম যে আজ তারা সারেন্ডার করছে, বাট আমাদের প্রধান সেনাপতি সিলেটে কেন। আমরা আরও শুনবো আপনাদের দুজনের কাছে অনেক কথা, একটু বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, বাংলা ভিশনের 16 ডিসেম্বর উপলক্ষে বিশেষ আয়োজন বিজয়ের উচ্ছ্বাসে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বাংলা ভিশনের বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন বিজয়ের উচ্ছ্বাসে। স্যার, আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রায় বিজয়ের একেবারে দ্বার প্রান্তের ঘটনাগুলো শুনছিলাম, তো একটু যদি বলতেন তারপরের পরিস্থিতি। 16 ডিসেম্বর সকাল থেকে খুবই উৎফুল্ল ছিলাম। আজকে পাক বাহিনী সারেন্ডার করবে, আমাদের 9 মাসব্যাপী যুদ্ধের অবসান হবে, অবশেষে আমরা একটা স্বাধীন দেশ দেখতে পেলাম। সে কারণে আমরা খুবই আনন্দিত, উদ্বেলিত ছিলাম। সারেন্ডার সেরিমনি সম্পর্কে এইটুকু একটু বলতে চাই যে সেখানে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। সেখানে খুবই ভালো হতো যদি তারা মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর মিলিত কমান্ডের কাছে আত্মসমর্পণ করত। আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর কাছে যদি তারা আত্মসমর্পণ করতো, তাহলে এটা ইতিহাসের জন্য ভালো হতো। আমাদের 9 মাসে স্ট্রাগলের একটা যৌক্তিক
সম্মান আমরা সেখানে পেতাম। সেখানে পাঠানো হয়েছিল মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার, পরবর্তীকালে বিমান বাহিনী প্রধান এবং এয়ার ভাইস মার্শাল খন্দকার, তাকে সেখানে পাঠানো হয়েছিল। কিছু কিছু ছবিতে দেখা যায় তিনি উকিঝুঁকি মারছেন। তো সেখানে দুটো মাত্র চেয়ার রাখা হয়েছিল, একটাতে জেনারেল অরোরা আর একটাতে পাক বাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজি বসেছিলেন। এটা অত্যন্ত দৃষ্টকটু যে যেই দেশটা স্বাধীন হলো, যারা এই যুদ্ধ শুরু করলো, 9 মাসব্যাপী যুদ্ধ করলো, তাদের প্রতিনিধি গ্রুপ ক্যাপ্টেন খন্দকারকে একটা চেয়ার দেওয়া হয়নি। এটা আমাদের কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। 9 মাসের মধ্যে 8.5 মাস তো আমরা যুদ্ধ করেছি এবং ভারতীয়দের পার্টিসিপেশন না থাকলেও এই দেশ হয়তো আগামী কয়েক মাসের মধ্যে স্বাধীন হয়ে যেত। তো আমরা আশা করেছিলাম যে মুক্তিবাহিনীর যিনি প্রতিনিধি হবেন তাকে যথাযোগ্য সম্মান সেই সারেন্ডার সেরিমনিতে দেওয়া হবে এবং এটা যৌক্তিক হতো এবং আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য হতো যদি 3 জন থাকতো সেখানে, যদি একটি চেয়ারে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারকেও বসানো হতো এবং তার সামনে পাকিস্তানিরা সারেন্ডার ইনস্ট্রুমেন্টে যদি আমাদের কর্নেল ওসমানী অথবা গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সইটাও যদি তাতে থাকতো, জেনারেল অরোরা সইয়ের সাথে। তো এই মুক্তিবাহিনীকে ভারতীয়রা তারা তাদের বিজয় হিসাবে দেখাতে চেয়েছে। মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, বাঙালিদের যুদ্ধ। এই যুদ্ধে সাধারণ মানুষ বিজয়ী হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং EPR এর বাঙালি সৈনিকেরা। এটা এই রণাঙ্গনের যুদ্ধের যে শেষ পর্যায়ে, এই যুদ্ধে বাঙালি সাধারণ মানুষ অমিত বিক্রমে যুদ্ধ করেছে, কিন্তু এটি ভারতীয় বাহিনীর আচরণে বা তাদের কর্মকাণ্ডের ফলে মনে হয় যে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। প্রকৃতপক্ষে এটি ছিল বাঙালিদের, সাধারণ বাঙালি নাগরিকদের যুদ্ধ। যারা জীবনে একটা রাইফেল কখনো স্পর্শ করে দেখেনি, তারা মাতৃভূমির ডাকে গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এটি আসলে এই ছোট ছোট না পাওয়া এবং যেটা বললেন যে অযৌক্তিক কিছু বিষয়ের কারণেই হয়তোবা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। তবে আমরা প্রত্যাশা রাখছি যে আমরা আর পেছাবো না। স্যার, আপনার কাছে একটু যাচ্ছি যে আপনি তো তখন কারাগারে থেকে একদম নিয়মিত সব খবর জানছিলেন, পত্রিকা পড়ছিলেন। এই যে একেবারে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারছিলেন না, নিশ্চয়ই একটা মনে একটা কষ্ট। কিংবা আরেকটা জিনিস জানতে চাইছি যে ঠিক পত্রিকা পড়েই কি জানতে পেরেছিলেন যে কাঙ্ক্ষিত বিজয়টা চলে এসছে? দেখুন, সেই কথা বললে আমি তো কারাগারে ছিলাম এবং ডিসেম্বর 1970 নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে জয়ী হয়েছিল, কিন্তু তাদের কাছে ক্ষমতা শেষ পর্যন্ত হস্তান্তর করা হয়নি। তাদের কাছে যে ক্ষমতা হস্তান্তর করা হবে না, এই ব্যাপারটি আমার আরেকটি মামলা ছিল, সেই মামলার কারণে আমাকে আদালতে আসতে হতো। সেই আদালতে হাজিরার দিনে সেই ডিসেম্বর মাসেই জেনেছিলাম যে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করছে না এবং আমাকে খবরটি দিয়েছিলেন তখনকার ন্যাশনাল পার্টির সেক্রেটারি মশিউর রহমান সাহেব, এবং তিনি লোক মারফত খবর পাঠিয়ে জানতে চেয়েছিলেন যে তাদের কি করণীয়, কি তারা করবেন। তা আমি জানিয়েছিলাম আমি যতদূর বুঝি তৎকালে বিশ্বব্যাপী যেসব মুক্তি সংগ্রাম হচ্ছিল, ভিয়েতনামে হচ্ছিল, আরও লাওসে হচ্ছিল, ক্যাম্বোডিয়াতে হচ্ছিল, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এবং অন্যান্য আফ্রিকার অনেক দেশে হচ্ছিল, সবখানেই কিন্তু একটা মুক্তি ফ্রন্টের মাধ্যমে যুদ্ধটা হয়েছে। দল, ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন স্তরের মানুষ, বুদ্ধিজীবী সবাই মিলে যারা মুক্তির লক্ষ্যে কাজ করছেন তাদেরকে নিয়েই একটা মুক্তিফ্রন্ট গঠিত হবে। আমরা তো একটা দেশ পেলাম, একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি এবং একটা রাষ্ট্রও পেয়েছি। যেদিন আমরা ছাড়া পেলাম কারাগার থেকে 17ই ডিসেম্বর সকাল 10টায়, এবং সেদিন সন্ধ্যাতেই বিকালেই শহীদ মিনারে একটা সমাবেশ ছিল। সেখানে মোটামুটি তখন ঢাকায় যারা ছিলেন, বিশেষ করে বুদ্ধিজীবীদের মধ্যে বা চিন্তাশীল মানুষদের মধ্যে, তো তারা সব জড়ো হয়েছেন শহীদ মিনারের এবং প্রত্যেকে কিছু বক্তব্য দিলেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো সেখানেই জানা গেল যে আমাদের বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে পাক বাহিনী হত্যা করেছে। আমরা আসলে একদম প্রায় শেষ পর্যায়ে স্যার, একটু আপনার কাছে জানতে চাইছি যে স্যার যেটা বললেন যে আমাদের দল মত সব কিছুর ঊর্ধ্বে আসলে দেশ থাকার কথা ছিল, অনেক ক্ষেত্রে আমরা সেটা ব্যর্থ হয়েছি। স্যার যেটা খুব সত্য একটা কথা বলেছেন, আমরা এই 2024-এ এসে আমরা কি নতুন প্রজন্ম যারা আছে এবং যারা এগিয়ে নিয়ে যাবে দেশকে, আমরা কি প্রত্যাশা রাখতে পারি যে দল মত সব কিছুর ঊর্ধ্বে থেকে দেশকে ভালোবেসে আমরা
মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করব? 1971-এ মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। সাধারণ মানুষ অস্ত্র ধারণ করেছে একটি হারমাত বাহিনীর বিরুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনের জন্য। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা। এই লক্ষ্যগুলো ধারণ করেই আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই আমরা দেখতে পেলাম যে এই লক্ষ্য থেকে ক্রমেই বাংলাদেশ দূরে সরে যাচ্ছে। কারণ যারা শাসনভার গ্রহণ করেছিলেন তাদের মধ্যে মুক্তিযুদ্ধের এই চেতনা কার্যকর ছিল না। তারা ক্ষমতার দম্ভে বা ক্ষমতা লাভের আনন্দে এইসব লক্ষ্য অর্জনের জন্য তেমন কোনো চেষ্টা করেছেন বলে আমরা মনে হয় না। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমরা ধীরে ধীরে আমাদের মনে আমরা দুঃখবোধে আক্রান্ত হয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের পর ধীরে ধীরে আবার মুক্তিযুদ্ধের চেতনা আস্তে আস্তে ফিরে আসছে। গত 15 বছর আমাদের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। এ সময় মুক্তিযুদ্ধের লক্ষ্যগুলো সবগুলোকে একেবারেই দূরে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছিল, স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছিল। অবশেষে ছাত্র জনতার মিলিত প্রচেষ্টার ফলে আবার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার মতো সুযোগ আমরা পেয়েছি। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই আমরা মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন আমরা করতে পারবো। আমরা সকলেই বিশ্বাস রাখছি যে নতুন কোনো শত্রু যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা বাংলাদেশকে দখল করতে পারবে না। এটা আমাদের সকলের প্রত্যাশা। আমরা একসাথে কাজ করব এই বিশ্বাস নিয়ে আজকের আয়োজন শেষ করছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আয়োজন শেষ করছি একটা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। বাংলাদেশ, আবু হাসান শাহরিয়ারের কবিতা দিয়ে শেষ করছি আজকের আয়োজন। বাংলাদেশ বড় লক্ষ্মীমন্ত মেয়ে, ওকে অন্ধকার জানালার ওপাশে দাঁড়িয়ে ভূত সেজে ভয় দেখিও না, ওর বুক ধড়ফড় করে। তোমাদের একটুও কাণ্ডজ্ঞান নেই। অকস্মাৎ এক একটি ঘটনা ঘটিয়ে বসো আর মেয়েটার চোখ, মুখ, সমস্ত শরীর প্রস্ফুটিত লাবণ্য হারায়। ও বড় আহ্লাদী মেয়ে, সবুজ ফিতেই চুল বেঁধে প্রতিদিন পা দোলায় বঙ্গোপসাগরে। জল পলিমাটি নিয়ে খেলতে ভালোবাসে, কারো সঙ্গে বিরোধ করে না। তোমরাও বিরক্ত করো না ওকে। ওর খেলার সংসার তছনছ করে দিয়ে উধাও হয়েও না। ফের সব সিজিল মিছিল করে ওঠা একরত্তি মেয়েটার পক্ষে খুব কষ্টকর কাজ। বাংলাদেশ বড় শান্ত মেয়ে, কারো সঙ্গে খুনসুটি করে না, কখনো নির্ঝঞ্ঝাট থাকতে ভালোবাসে। কেউ ওকে চুল টেনে ঢিল ছুঁড়ে বিরক্ত করো না। অন্ধকার জানালার ওপাশে দাঁড়িয়ে ভূত সেজে ভয় দেখিও না।